SH রেটিংটা ইম্পর্টেন্ট টু সাম এক্সটেন্ট। প্রত্যেকটা গাড়ির সবগুলা ক্যাটাগরি স্ট্রং হবে না, এটাই নর্মাল। শক অ্যাবজর্ব করবে ঠিকই, কিন্তু বেশি দুলবে না। আমার তো মাথা ব্যথা করে যেসব গাড়ি বেশি দুলে, অ্যাটলিস্ট হাইওয়েতে হাই স্পেসার বা বাটি লাগায় গাড়িটা 2 তলা উঁচু করে ফেলি আমরা। টপ স্পিড ওরকম আমাদের দেশে লাগে না, রাস্তার 2টা লেন দখল করেই চালাবে এবং একজন আরেকজনকে ওভারটেক করতে আধা ঘন্টা সময় নেবে। আলফার্ড আর সিএনটা সমান কমফোর্টেবল, এটা অবাস্তব। অথচ দেখা গেল আপনি গাড়ি চালাইতেই পারেন না, গাড়ির সবকিছু ভালো, কিন্তু গাড়িটা আমার কন্ট্রোলে থাকতেছে কিনা একটা ডিসিশনে পৌঁছায় যাবেন না যে এই গাড়িটা ভালো ওই গাড়িটা ভালো না। গাড়িটা নিজে দেখবেন সামনে থেকে, চড়বেন, চালাবেন, তারপরে আপনি ডিসিশন নেবেন। ম্যাক্সিমামেরই গাড়ি কেনার ক্ষমতা এখনই আছে অথবা খুব দ্রুতই হবে। এই যে একটা প্র্যাকটিস, টাকা দিচ্ছি যা বলতে বলবো তাই বলতে হবে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি বেসিক্যালি বায়ার এবং সেলার এই দুইটা পার্টির মাঝখানে একটা ব্রিজ হিসেবে কাজ করতেছি। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। SH রেটিং মানে হচ্ছে সাইদি হোসাইন্স রেটিং, যেটা আমি রিসেন্টলি শুরু করছি। এখন পর্যন্ত 8টা গাড়িতে আমি এই রেটিংটা দিছি। এটার উদ্দেশ্য বেসিক্যালি আমার নিজের জন্য বা আপনাদের জন্য আমার পার্সপেক্টিভ বিভিন্ন গাড়ির মধ্যে কম্পেয়ার করার জন্য। আল্লাহর রহমতে আপনারা অনেকে এটাকে পজিটিভলি নিছেন এবং অনেক সাজেশন দিচ্ছেন। এটা দেখে আমার অনেক ভালো লাগে এবং এজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন পর্যন্ত 4টা ক্যাটাগরিতে এই রেটিং দিচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী মডিফিকেশন আসবে। তবে একটা জিনিস সবসময় 100% অথেন্টিক থাকবে, ফিক্স থাকবে, এটা হচ্ছে আমার অনেস্টি। এটা ইনশাল্লাহ কোনো কিছুর বিনিময়ে কখনো প্রভাবিত হবে না। আজকের এই ভিডিওতে SH রেটিং আমি কিভাবে দেই, কি চিন্তা করি এবং আপনারা এই রেটিংটা কিভাবে আপনাদের কাজে লাগাবেন বা পারচেস ডিসিশনে হেল্প করবে, এগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথম ক্যাটাগরি হচ্ছে এক্সটেরিয়ার ডিজাইন। এটা আমার মতে সবচাইতে কম গুরুত্বপূর্ণ, কিন্তু এটা দিয়েই আসলে স্টার্ট করতে হয়। কারণ আপনি একটা গাড়ি কিনবেন বা চালাবেন বা চড়বেন, তো গাড়িটা যদি আপনার দেখতে ভালোই না লাগে তাহলে তো আর হইল না। আবার দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু আপনার ইউজ কেসে গাড়িটা ফিট হচ্ছে না, তাহলেও কিন্তু হবে না। ইনফ্যাক্ট যারা গাড়ি কিনেন তাদের অনেকেরই ডিসিশন চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র এক্সটেরিয়ার কালারের জন্য। এছাড়া হেডলাইট, টেল লাইটের ডিজাইন, গাড়ির শেপ ইত্যাদি কিন্তু আমাদের পারচেস ডিসিশনটাকে অনেক প্রভাবিত করে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই ক্যাটাগরিতে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা কিন্তু ফাংশনাল এবং ইম্পর্ট্যান্ট। আবার গাড়ি যদি বেশি উঁচু হয় বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি হয় তাহলেও কিন্তু দেখতে ভালো লাগে না। অনেক সময় দেখা যায় আমাদের দেশে হাই স্পেসার বা বাটি লাগায় গাড়িটা 2 তলা উঁচু করে ফেলি আমরা, তো তখন কিন্তু দেখতে ভালো লাগে না। এছাড়া এই ক্ষেত্রে স্ট্যাবিলিটি, তারপরে রাইড কমফোর্ট ইত্যাদিও কম্প্রোমাইজ হয়। যদিও একান্তই দরকার হইলে হাই স্পেসার বা বাটি লাগাইতে হবে, এটাই রাইট ডিসিশন। খেয়াল করছেন গাড়ি দেখতে খারাপ লাগতেছে, তারপরও আমি বলতেছি যে বাটি লাগানোটা রাইট ডিসিশন। কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউজ কেসে আমাদেরকে অনেক ডিসিশনই নিতে হয়। একটা থিওরি বা একটা ফর্মুলাতে যে সবার জন্য উপকারী একটা ডিসিশন হবে, ব্যাপারটা একদমই ওইরকম না। তো যাই হোক, আমার মতে গাড়ির এক্সটেরিয়র ডিজাইন পার্টটা এমন যে যদি 10 জনকে জিজ্ঞেস করা হয় 10 রকম মতামত আসতে পারে। তো এই জন্যই আমি শুরুতেই বলছি আমার রেটিং সিস্টেমটার এই পার্টটা একেবারেই সাবজেক্টিভ বা একদম পার্সন টু পার্সন ভ্যারি করবে, খুবই নর্মাল। এরপরে হচ্ছে ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ। এটা কিন্তু এক্সটেরিয়র পার্টটা থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ গাড়ি কিন্তু আমরা চালানোর জন্য বা চড়ার জন্য কিনি, শুধুমাত্র দেখার জন্য না। এখানে আমি খেয়াল করি একদম শুরু থেকেই যে গাড়ির দরজাটা কতটুকু খোলে, ওপেনিংটা কতটুকু বড়, গাড়িতে উঠতে বা নামতে ব্যাপারটা ইজি কিনা। এছাড়া সিটের কমফোর্ট, তারপরে ম্যাটেরিয়ালটা, এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এগুলো একদম প্রতিদিন আমাদের ব্যবহার হয় এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। তারপর আছে উইন্ডোগুলো কতটুকু বড়, লাইট কেমন ঢুকতেছে, সাফোকেটেড লাগে কিনা ভিতরে। এগুলো কিন্তু আসলে ইউজার এক্সপিরিয়েন্সের একদম কি বলবো অবিচ্ছেদ্য একটা অংশ। তারপরে টাচ পয়েন্টগুলো, মানে ধরেন আর্মরেস্ট বা সাইডে দরজায় যে এখানে আমরা হাত রাখি, এগুলো সফট কিনা বা ম্যাটেরিয়ালটা কেমন, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া স্টোরেজ অপশন কেমন আছে, পিছনের ট্রাঙ্ক স্পেসটা। আবার আমি কিন্তু একটা জিনিস অনেক ভিডিওতেই দেখাই, সেটা হচ্ছে যে ট্রাঙ্ক স্পেসটা বা ব্যাকডালা খোলার পরে যেই কার্গো এরিয়াটা থাকে ওইটা
মানে ফ্লোর থেকে বা রাস্তা থেকে কতটুকু উঁচু এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। কারণ যদি বেশি উঁচু হয় ফ্লোরটা, তখন কিন্তু আপনার ভারী মালামাল তুলতে অনেক কষ্ট হবে। আর যদি ওইটা যদি একটু নিচু হয় তাহলে কিন্তু মালামাল তুলতে ইজি হয়। তারপরে কার্গো স্পেস বাড়ানোর জন্য যখন আমরা সিটগুলো ফোল্ড করি, সিটগুলোকে ফ্ল্যাট হয়ে থাকে কি না, তারপর কতটুকু এরিয়া বাড়ে। এমনকি সেডান গাড়িগুলোতে যেটা হয়, ট্রাঙ্কটা উঠাইলে যে ওপেনিং যেটা এটা ছোট থাকে, কারণ গাড়ির শেপের কারণে। কিন্তু ওয়াগন শেপড গাড়ি বা এসইউভি ক্যাটাগরি গাড়ি কিন্তু ট্রাঙ্ক অনেক উপরে উঠে, তো ওপেনিং বড় হয়, মানে ভার্টিক্যালি লম্বা মালামাল তোলাটা ইজি হয়। কাজেই ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশের এই টোটাল সবগুলো জিনিসই আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, তাই এই পার্টটা ইম্পর্ট্যান্ট। 3 নম্বরে হচ্ছে প্যাসেঞ্জার রাইড কমফোর্ট। যারা ড্রাইভার বা শফার দিয়ে গাড়ি চালাবেন তাদের জন্য আমার মতে এই পার্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি প্যাসেঞ্জার হিসেবে গাড়িটাতে চড়বেন। আপনারা যারা জানেন আমি কিন্তু সিভিয়ার ব্যাক পেনের পেশেন্ট। তো কোনো গাড়ির প্যাসেঞ্জার কেবিনের কমফোর্টটা বা সিটের কমফোর্টটা যদি আমার ভালো লাগে বা আমার কোনো প্রবলেম না হয়, তাহলে ইনশাল্লাহ আপনারা যারা সুস্থ আছেন তাদের কোনো প্রবলেম হবে না। তো কাজেই আমার প্যাসেঞ্জার রাইড কমফোর্টের ফিডব্যাকটা আপনারা মানে কনসিডার করতে পারেন। অনেক সময় খেয়াল করবেন সাসপেনশন অনেক লুজ থাকে বা সফট থাকে। এটা যখন আপনি টেস্ট ড্রাইভ দিবেন একটা বা অল্প কিছু দূর চালাবেন সিটির মধ্যে, তখন কিন্তু আপনার মনে হবে সাসপেনশনটা অনেক কমফোর্টেবল, আরামদায়ক। কিন্তু যেই সাসপেনশনটা বেশি লুজ, ওইটা বেশি দুলে, এবং হাইওয়েতে যখন আপনি ঘন্টার পর ঘন্টা চলবেন, তখন এই দুলুনিটা কিন্তু আপনাকে ক্লান্ত করে ফেলবে অথবা আপনাকে টায়ার্ড করে ফেলবে। প্লাস আমার তো মাথা ব্যথা করে যেসব গাড়ি বেশি দুলে, অ্যাটলিস্ট হাইওয়েতে। কাজেই সাসপেনশন হইতে হবে ব্যালেন্সড। শক অ্যাবজর্ব করবে ঠিকই, কিন্তু বেশি দুলবে না। তো এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যদিও আমি সবগুলো গাড়ি নিয়ে হাইওয়েতে যাইতে পারি না। তো আমি আর কি আমার এক্সপিরিয়েন্স থেকে বোঝার চেষ্টা করি যে এটা আসলে হাইওয়েতে কেমন পারফর্ম করবে। নর্মালি আমি পূর্বাচল 300 ফিট এদিকেই চালাই। তো 70-80 স্পিডে উঠলে গাড়ির সাসপেনশনের ফিডব্যাকটা কীরকম এটা দেখলে একটু বোঝা যায় যে না এটা মানে আনুমানিক ভালো হবে। তো আমি আর কি ওই অনুযায়ী একটা রেটিং দিই। তো ইনশাল্লাহ এটা আপনাদের সাথে মিলে যাওয়ার কথা এবং সমস্যা হবে না। 4 নম্বরে হচ্ছে ড্রাইভিং ইমপ্রেশন। এটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আমি গাড়ি চালাই। আমার ক্ষেত্রে আমি একটা গাড়ি কেনার আগে এই 4টা ক্যাটাগরির মধ্যে শুধু এই একটা ক্যাটাগরি ড্রাইভিং, এই পার্টটা যদি ভালো হয় বা ভালো স্কোর করে, তাহলে কিন্তু আমার ওই গাড়িটা কেনার চান্সেস বেড়ে যাবে। এখানেও আমি সব খেয়াল করি, যেমন দরজাটা কতটুকু খোলে, ওপেনিংটা কতটুকু বড়, যেহেতু আমার ব্যাক পেইন, বেশি ঝুঁকে গাড়িতে উঠতে হচ্ছে কিনা, বা সিটের অ্যাডজাস্টমেন্টগুলো কেমন, লাম্বার সাপোর্ট আছে কিনা, ম্যাটেরিয়াল কেমন, তারপরে স্টিয়ারিংয়ের গ্রিপ কেমন, স্টিয়ারিংয়ের রেসপন্স কেমন, সাসপেনশন, ব্রেকিং, এক্সেলারেশন, হ্যান্ডলিং, সব কিছু আমি খেয়াল করি, কারণ যেহেতু এটা আমার নিজের জন্য দরকার। আরেকটা জিনিস খেয়াল করি যখন নতুন কোনো গাড়ি চালাই, এটা অবশ্য সাথে সাথে বোঝা যায় না, বা আমি যত কম সময় চালাই ওইটাও আসলে ডিসিশন দেওয়ার মতো না। তারপরও এক্সপিরিয়েন্স থেকেই আর কি ওইটা বোঝার চেষ্টা করি যে গাড়ি চালাচ্ছি, গাড়ির সব কিছু ভালো, কিন্তু গাড়িটা আমার কন্ট্রোলে থাকতেছে কিনা, মানে আমি গাড়িটাকে বুঝতেছি কিনা। একটা গাড়ি অনেক ভালো কিন্তু এটা কন্ট্রোল করতে অনেক কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, এরকম গাড়ি কিন্তু আসলে অল্প সময়ের জন্য চালানো যায়, কিন্তু হচ্ছে লং ড্রাইভ বা অনেক ঘন্টা ধরে চালাচ্ছেন তখন কিন্তু আর এটা ওরকম ভালো লাগে না। এক্সেলারেশনের ক্ষেত্রে আমার চাহিদা অনেক মিনিমাম, মানে অনেক বেশি এক্সেলারেশন লাগে না। একটা ডিসেন্ট লো এন্ড টর্ক, মানে ধরেন আপনার আরপিএম যখন 1500-2000 বা ইনিশিয়ালি ওই কম রেঞ্জে থাকবে, তখনই যদি একটু গাড়িটার এক্সেলারেশনটা ভালো হয় তাহলে কিন্তু হয়ে যায়। টপ স্পিড ওরকম আমাদের দেশে লাগে না। আগে হাইওয়েতে চালায় মজা ছিল, এখন আসলে হাইওয়েতে অত বেশি ওভারটেকিংয়েরও প্রয়োজন পড়ে না। প্রায় সব রাস্তাতে মাঝখানে ডিভাইডার দিয়ে দিছে, ট্রাকগুলা রাস্তার 2টা লেন দখল করেই চালাবে এবং একজন আরেকজনকে ওভারটেক করতে আধা ঘন্টা সময় নেবে। তো এখানে আসলে এক্সেলারেশন বা অনেক বেশি বিএইচপি টর্ক তেমন ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে গাড়ির কন্ট্রোল, কমফোর্ট, ব্রেকিং, হ্যান্ডলিং, সাসপেনশন, এইসব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গাড়ি চালানোর সময়, মানে আপনি ড্রাইভার হিসেবে যখন গাড়ি চালাচ্ছেন তখন যে কন্ট্রোলগুলো হাতের কাছে থাকা দরকার, যেমন এসির কন্ট্রোল, ভলিউম, তারপরে বিভিন্ন গাড়িতে ইভি মোড, নর্মাল স্পোর্ট এগুলো চেঞ্জ করা যায়, এগুলো হাতের কাছে কিনা। তখন কিন্তু ড্রাইভারের জন্য রাস্তা থেকে চোখ সরানোটা কম লাগে। তো এটা কিন্তু একটা সেফার ড্রাইভ নিশ্চিত করে। আর
টাচ ডিসপ্লে অনেকে পছন্দ করে, এখন তো দেখা গেছে 10 ইঞ্চি 12 ইঞ্চি 15 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে আছে, ডিসপ্লে বা রোটেট হয়, ভার্টিক্যাল হরাইজন্টাল, মানে ফিচারের অভাব নাই। তো আমি পুরান যুগের মানুষ, আমার এটা অত ভালো লাগে না, আমার কাছে ফিজিক্যাল কন্ট্রোলগুলো বেশি ইম্পর্ট্যান্ট। তবে নতুন আধুনিক যেই গাড়িগুলো আমি রিসেন্টলি ভিডিও করতেছি, এখানে যে ফিচারগুলো আছে এর মধ্যে 2টা ফিচার আমার কাছে খুব ভালো লাগে এবং ইম্পর্টেন্ট ফাংশনাল ড্রাইভারের জন্য। একটা হচ্ছে টিপিএমএস, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, যেটা বিল্ট ইন চাকার সাথে দেওয়া থাকে। আর আরেকটা হচ্ছে হেডস আপ ডিসপ্লে বা হেড আপ ডিসপ্লে, যেটা ওই যে সামনে উইন্ডশিল্ডে স্পিড, তারপরে আরও দরকারি ইনফরমেশন দেখায়। তো এতে সুবিধা কি, আমি যখন গাড়ি চালাচ্ছি আমি এই এতটুকু নিচেও তাকানো লাগে না, আমি রাস্তার দিকে তাকায় দেখতে পারতেছি আমার স্পিড কত বা কোন মোডে আছি। তো এটা অনেক কাজের, মানে লেটেস্ট টেকনোলজির এই অ্যাটলিস্ট এই মুহূর্তে যতটুকু মনে করতে পারতেছি এর মধ্যে হেড আপ ডিসপ্লে এবং টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, এই দুটো আমার কাছে খুবই ভালো লাগে এবং ইউজফুল লাগে। প্রথমেই বলি, আপনারা আমার এসএইচ রেটিংয়ের ওভারঅল যে স্কোরটা, এটা দেখেই একটা ডিসিশনে পৌঁছায় যাবেন না যে এই গাড়িটা ভালো, ওই গাড়িটা ভালো না। ব্যাপারটা একদমই এরকম না, কারণ আমার এই রেটিংটা একটা স্পেসিফিক ক্যাটাগরির গাড়িতে যেটা আরেকটা ক্যাটাগরির গাড়িতে সেটা না। জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য, একটা টয়োটা সিয়েন্তা যদি 8 পায় আউট অফ 10, আবার একটা মনে করেন আলফার্ড, টয়োটা আলফার্ড যদি 8 পায় আউট অফ 10, এই দুটো কিন্তু সেম ক্যাটাগরির গাড়ি না। এটা বললে হবে না যে আলফার্ড আর সিয়েন্তা সমান কমফোর্টেবল, এটা অবাস্তব। আমার ভিডিও এমনিতে অনেক বড় হয়, অনেকে বলে যে ভিডিও বেশি বড়, এটাও হয়তো বড় হচ্ছে অনেক। তো এই জন্য রেটিং কেন দিচ্ছি, যদি প্রত্যেকটা ভিডিওতে বলে 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 করি তখন দেখা গেছে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আর কি স্পেসিফিক এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ওভারঅল স্কোর দেখে ডিসিশন নেবেন না, কারণ দেখা গেছে একটা গাড়ি ড্রাইভিং পার্টে অনেক কম নাম্বার পাইলো বা অনেক কম স্কোর করলো, এখন আপনি ওইটার কারণে ওভারঅল এই সিচুয়েশনটা কম আসতেছে দেখে ভাবলেন যে গাড়িটা ভালো না, অথচ দেখা গেল আপনি গাড়ি চালাইতেই পারেন না বা আপনি গাড়ি চালাবেন না। গাড়িটা হয়তো বা কিনবেন, ড্রাইভার চালাবে বা বাচ্চাদের স্কুল ডিউটি করবে বা শুধু সিটিতে চলবে। তো ওইখানে আসলে ওই ড্রাইভিং ইমপ্রেশন, মানে আমি যেগুলো চাই কন্ট্রোল, হ্যান্ডলিং, ব্রেকিং, ওগুলো অতটা ম্যাটার করে না। আপনি দেখবেন প্যাসেঞ্জার রাইড কমফোর্ট পার্টে সে কেমন স্কোর করতেছে বা আমি কি বলতেছি। ঠিক তেমনিভাবে আপনি গাড়ি কিনবেন চালানোর জন্য, আপনি একাই গাড়ি চালান, ধরেন রেগুলার একাই ট্রাভেল করেন, বাসা টু অফিস যান, মাঝে মাঝে ঢাকার বাইরেও চালান, মানে আপনি গাড়ি চালাইতে পছন্দ করেন। তো সেক্ষেত্রে আপনার প্যাসেঞ্জার রাইড কমফোর্ট কেমন সেটা তো আসলে আপনার দেখে লাভ নেই। যেমন আমি যদি গাড়ি কিনি, আমি দেখবো যে আমার ড্রাইভিং সিটের কী অবস্থা, আমার লাম্বা সাপোর্ট আছে কিনা, আমার গাড়ি চালাইতে ভাল লাগতেছে কিনা, কনফিডেন্স পাচ্ছে কিনা, আমি সেগুলো দেখব। তো এই জন্যই এসএইচ রেটিংটার ওভারঅল স্কোরটা জাস্ট একটা আইডিয়া, কিন্তু ইন্ডিভিজুয়াল ভিতরে যে ক্যাটাগরিগুলো আছে এখানে আপনার যেটা দরকার সেটাতে আপনি বেশি ফোকাস করতে পারেন। আমার বেস্ট রেকমেন্ডেশন হচ্ছে আপনি আমার ভিডিও দেখবেন, গাড়িটার সম্বন্ধে আইডিয়া নেবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করি যত বেশি ডিটেইলে দেখানো যায়। এরপর আপনি আরও কয়েকজনের ভিডিও দেখবেন, ফাইনালি আপনি সরাসরি যাবেন, গাড়িটা নিজে দেখবেন, সামনে থেকে চড়বেন, চালাবেন, তারপরে আপনি ডিসিশন নেবেন। আমার এসএইচ রেটিংটা আপনাকে জাস্ট ইনিশিয়ালি একটা হেল্প করার জন্য জাস্ট। সব শেষে বলতে চাই, এসএইচ রেটিংটা ইম্পর্ট্যান্ট টু সাম এক্সটেন্ট। ভবিষ্যতে এটাকে আরও ইউজফুল করার জন্য নেসেসারি যে মডিফিকেশনগুলো দরকার সেগুলো করবো ইনশাল্লাহ। প্রবলেম হচ্ছে এমনিতেই ব্র্যান্ডগুলো আমাকে গাড়ি দিতে চায় না, আর এই এসএইচ রেটিং শুরু করার পরে এটা আরও প্রবলেম ক্রিয়েট করতেছে। তারপরেও আল্লাহর রহমতে অনেকে গাড়ি দিচ্ছেন এবং এসএইচ রেটিংটাকে পজিটিভলি নিচ্ছেন। কারণ একটা জিনিস আসলে, আপনি গাড়ির সেলার হন আর বায়ার হন, স্বীকার করতেই হবে প্রত্যেকটা গাড়ির সবগুলা ক্যাটাগরি স্ট্রং হবে না, এটাই নর্মাল। পারফেক্ট গাড়ি কেন, পারফেক্ট কোনো কিছু দুনিয়াতে নেই, আমি নিজেও পারফেক্ট না, আপনি যে দেখতেছেন আপনিও পারফেক্ট না। অনেকে আমাকে বিভিন্ন গাড়ির রিকোয়েস্ট দেন, তো আমি একটা রিপ্লাই দিই ডিফল্ট, গাড়ি পাইলে করবো ইনশাল্লাহ। কারণ একটা স্পেসিফিক ব্র্যান্ড আমাকে গাড়ি তখনই দিবে বা দেওয়ার চিন্তা করবে যখন দেখবে এটাতে তাদের লাভ হবে, এটাই নর্মাল। সত্যি কথা সব সময় কম ভালো লাগে। এই যে একটা প্র্যাকটিস, টাকা দিচ্ছি,
যা বলতে বলবো তাই বলতে হবে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। অ্যাটলিস্ট আমাকে দিয়ে যা মন চায় তাই বলানো যাবে না ইনশাল্লাহ। হ্যাঁ, ভিডিওর জন্য আমি টাকা পাই, ডিরেক্ট ব্র্যান্ড থেকেও পাই, আবার এজেন্সির মাধ্যমে কাজ পাইলে এজেন্সি আমাকে পে করে, কিন্তু এটা হচ্ছে প্রোডাকশন কস্ট, মানে এটা দিয়ে আমাকে কিনে ফেলা না। আর আল্লাহর রহমতে আমাদের যে কমিউনিটি, আপনারা সহ আমি, আমাদের ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এখানে আমি মনে করি ম্যাক্সিমামেরই গাড়ি কেনার ক্ষমতা এখনই আছে অথবা খুব দ্রুতই হবে। আর আমি এই ভিডিও শুরু করছি আসলে আমার ক্যামেরা চালাতে ভালো লাগে, মানে ক্যামেরা পার্টটা আমার কাছে খুবই ফ্যাসিনেটিং লাগে, খুবই ভালো লাগে। তো এরপরে আস্তে আস্তে চ্যানেলটা এইদিকে মোড় নিছে, বিভিন্ন গাড়ির ভিডিও করতেছি, এবং ইনশাল্লাহ আপনারা আমাকে যে বিশ্বাস করেন এইটা কখনোই কোনো কারণে কোনো কিছুর বিনিময়ে নষ্ট করব না। আমি বেসিক্যালি বায়ার এবং সেলার এই দুইটা পার্টির মাঝখানে একটা ব্রিজ হিসেবে কাজ করতেছি। আমি কোনো ধরনের রিকমেন্ডেশন করতে চাই না, সেটা গাড়ি হোক, ওয়ার্কশপ হোক, পার্টস হোক। সবসময় ভালো এবং খারাপ, মানে আমার চোখে যেটা পড়বে সেটা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং ডিসিশন আপনাদের। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।